সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ সংস্কার বিষয়ে বিএনপি একমত। তিনি বলেন, রাষ্ট্র কাঠামোকে দুর্বল করবে এমন কোনো সংস্কার প্রস্তাবে বিরোধিতা করা কোনোভাবেই সংস্কারের বিরোধিতা করা নয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক জানান তিনি। আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশে একমত হয়েছে বিএনপি। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবে ছাড় দিয়ে হলেও ঐকমত্য পোষণ করেছে দলটি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে এত ছাড় দেওয়ার পরও বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালানো হচ্ছে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। তিনি বলেন, জনগণ সরকারের দেয়া সময়ের মধ্যেই নির্বাচন চায়। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহযোগিতা করছে বিএনপি। আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। সংখ্যানুপাতিক নির্বাচন তথা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআর এর কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। বিএনপি রাষ্ট্র মেরামত চায় বলেই সবার আগে 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। যুগান্তকারী সংস্কার বাংলাদেশের যা, এটা আমরা করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দাঁড় করানোর ষড়যন্ত্র বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দর কষাকষিতে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতেই এই রাজনৈতিক অপচেষ্টা। এটি ভোটের রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার পুরনো রাজনৈতিক কৌশল। গণতন্ত্র উত্তরণের নতুন যাত্রায় দেশের স্বার্থে দোষারোপের রাজনীতি পরিহারেরও আহ্বান তাদের। বিস্তারিত থাকছে মাহমুদ হাসানের রিপোর্টে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন রাজনীতির মাঠে প্রধান আলোচনার বিষয় সংস্কার। রাষ্ট্র কাঠামো গঠন, সংস্কার প্রস্তাব এবং নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ দেশের 30টি রাজনৈতিক দলকে নিয়েই নিয়মিত চলছে ঐকমত্য কমিশন সভা, যেখানে আলোচনায় আসছে বিভিন্ন দলের পক্ষ থেকে আসা কয়েকশো সংস্কার প্রস্তাব। এরই মধ্যে বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দল। কিছু বিষয়ে কোনো দল আংশিক ঐকমত্য পোষণ করেছে, আবার রাষ্ট্র কাঠামো স্বার্থে কোনো প্রস্তাবে বিকল্প পরামর্শ তুলে ধরেছে কিছু দল। কিন্তু এরপরও রাজনীতির মাঠে বিশেষ করে এনসিপি ও জামাত সহ কিছু ইসলামী দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে সংস্কারে বাধা দেওয়ার, যেখানে অভিযোগের তীর বিএনপির দিকেই। এই সংস্কারের পথে বাধা দেওয়া অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। বিশ্লেষকরা বলছেন, এটি পুরনো দোষারোপের রাজনীতির অংশ। ভোটের রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল ছাড়া আর কিছুই নয়। বিএনপিকে আমরা যারা বলতেছি বিএনপি সংস্কারের পক্ষে না, জেনারেটিভটা সোসাইটিতে চালানো, এটা হচ্ছে এটা ভোটের রাজনীতির সংস্কৃতি, এটা আর কিছুই না।
বিএনপি যদি সংস্কার না চেত তাহলে আমরা বলতে পারতাম না যে আমরা এত % সংস্কার কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। তো এতে খুব একটা রাজনৈতিক ফায়দা নাও হইতে পারে, আমার মনে হয় না খুব বেশি রাজনৈতিক ফায়দা, বরং যারা এটা করতেছে তারাও উল্টা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিএনপিকে চাপে ফেলে স্বার্থ হাসিলের চেষ্টা হিসেবেও দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। বিএনপির বিরুদ্ধে একটা নেগেটিভ প্রপাগান্ডা তৈরি করা, সেটাও হতে পারে বিএনপিকে দুর্বল করার একটা প্রয়াস হতে পারে রাজনৈতিকভাবে। প্রতিপক্ষকে দুর্বল করে আমি আমার অবস্থান তৈরি করার যে ট্যাকটিক্স, এটা রাজনীতিতে চলে। আওয়ামী লীগের 30% ভোট আছে, অন্যান্য বাড়ির 30% ভোট আছে। এই ভোটটাকে কিভাবে কে ক্যাশ করবে, এনসিপি নাকি জামাত ইসলামী নাকি বিএনপি, এটা নিয়ে যে একটা পলিটিক্স কাজ করতেছে সোসাইটির মধ্যে। আবার কিছু আছে যারা কোনো রাজনৈতিক বিশ্বাসী না, তারা একটা নিউট্রাল ভোট আছে। এই ভোটগুলো কাস্ট করার জন্য কিন্তু এই দোষারোপটা চলতেছে যে এরা সংস্কার চায় না, এরা এটা চায় না, এটা ওইটা চায় না। সুতরাং এটা কিন্তু কিছুই না, এটার পিছনে কিন্তু ভোটের রাজনীতি কাজ করতেছে। কেবল রাষ্ট্র কাঠামোর সংস্কার নয়, দেশের স্বার্থে রাজনীতির ভাষাতেও সংস্কার আনা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কোনো ষড়যন্ত্র নয় পিআর পদ্ধতি এবং আগে স্থানীয় নির্বাচন দাবি জামায়াতের দলীয় এজেন্ডা, জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রোববার রাজধানীতে এক সংলাপে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র জনতার যে অভাবনীয় জাতীয় ঐক্য ছিল, এক বছর পর সংস্কার ও জাতীয় নির্বাচনের প্রশ্নে তা যেন অনেকটাই ম্লান। এমন প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এটা আমাদেরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত। সংলাপে যোগ দিয়ে রাজনীতিবিদরা বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে এই মুহূর্তে জরুরি নির্বাচিত সরকার। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাতে জামাতের আপত্তি নেই বলে জানান দলটির নায়েবে আমির। এই নির্বাচন জনপ্রতিনিধিশীল সরকার যত বেশি বিলম্বিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে। আমাদের মাঝে তো ডিফারেন্স থাকবে, যেমন ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিআর চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন জাতীয় ইলেকশনকে চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের অন্য এজেন্ডা আছে। সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। এই সময় বিএনপি নেতারা বলেন, জাতীয় নিরাপত্তা সংসদে আলোচনার বিষয়, নির্বাচন ছাড়া জটিল সমস্যার সমাধান কঠিন বলেও মনে করেন তারা। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া, যে উদ্দেশ্য আদর্শ আছে সেটা জনগণের কাছে নিয়ে তার ম্যান্ডেট নিয়ে সংসদে আসা। সুতরাং সেই জায়গায় আমরা তো না গিয়ে আমরা খালি অনৈক্যের কথাই বলছি। আমি তো কোনো ঐক্যের একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র। পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয়, তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না, অতএব সে কার সাথে জবাবদিহি। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দূর করার তাগিদ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আমি আশা করি আমরা সবাই মিলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব, একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কার্যকর হয় সেই ব্যাপারে আমরা সর্বশক্তি নিয়োগ করব, দলমতের বিশ্বাসী। আমন্ত্রণ জানালেও সংলাপে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। আকাঙ্ক্ষায় কিন্তু আমাদের আজকে যে জাতীয় নিরাপত্তা এবং ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বিচার ও সংস্কার শেষে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। দলটির দাবি, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে। আসর উপলক্ষে রোববার পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দাবি জানান দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার মতে পিআর পদ্ধতির নির্বাচন হলে একক কোনো দল স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সৎ উদ্দেশ্য থাকলে পিআর পদ্ধতির নির্বাচনে কারোই আপত্তি থাকবে না। জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস, এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমালও হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। সেজন্য টেস্ট করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে।
জুলাই শহীদদের মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিনে রাজশাহীতে বক্তব্য রাখেন তিনি। এদিকে সন্ধ্যায় সমাবেশে সার্জিস আলম বলেন, ডিসি এসপি কেউ যদি দলের হয়ে ওঠে তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশ গড়তে ৬ষ্ঠ দিনের মতো উত্তরবঙ্গে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চাঁপাইনবাবগঞ্জ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেল ৪টায় রাজশাহীর গোদাগাড়িতে পথসভায় অংশ নেন। এ সময় রাজশাহীর গোদাগাড়ির ডাইংপাড়া মোড়ে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ গড়তে জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ও দাবি নিয়ে ছাত্ররা পথে নেমেছিল সেই দাবিতে এখনো সোচ্চার আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আছেন বলেও জানান তিনি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। পরে গোদাগাড়ি থেকে রাজশাহী এসে রেলগেট হয়ে 0 পয়েন্টে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম বলেন, এবারের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন, জাতীয় সংসদ ভবন জয় করা এবং নতুন একটি সংবিধান এই দেশের মানুষকে উপহার দেয়া। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকে আমরা জয় করব। ইনশাআল্লাহ জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপিত হবে সামনের নির্বাচনে। এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ডিসিএসপি কেউ যদি দলের হয়ে ওঠে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি জেলা উপজেলার ডিসিএসপি হয়ে উঠতে পারেন, ওসি ইউএনও হয়ে উঠতে পারেন তাহলে ভালো। যদি আপনি কোন দলের হয়ে ওঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে জুলাই পদযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে আর ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব, সীমান্ত আমরাই রক্ষা করব। পদযাত্রায় নেতৃত্বে আছেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে আসে নতুন মোড়। মিছিল, অবরোধ থেকে বাংলা ব্লকেজ কর্মসূচি ডাকে জেগে ওঠে সারা দেশ। ঢাকার ডাকে বাংলা ব্লকেটে উত্তাল হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, লাগে আন্দোলনের ঢেউ। মাসুদুল আবুনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম খান। ২৪শে জুলাই শুরুতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ৬ জুলাই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয় মিছিল, যা আজিমপুর ইডেন কলেজ, হোম ইকোনমিক্স কলেজ, নীলক্ষেত মোড় হয়ে টিএসসি প্রদক্ষিণ করে শেষ হয় শাহবাগ মোড়ে। বিকাল 4:45 থেকে 5:30 পর্যন্ত প্রায় 40 মিনিট শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। শাহবাগ ছাড়ার আগে পরদিন বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন এর সমন্বয়ক নাহিদ ইসলাম। আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। ঘোষণা অনুযায়ী শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, চাংখারপুল, মতিঝিল সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ব্লক করা হবে। বিক্ষোভ মিছিল হয় দেশ জুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও। সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপেক্ষা করে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই কর্মসূচি ঘিরে তাদের মধ্যে ছিল ব্যাপক সাড়া।
বাংলা ব্লগের কর্মসূচির সময় আমি সারাক্ষণ শাহবাগেই ছিলাম, যেহেতু তো সবাই ওই জায়গার মধ্যে ছিল, আসলে সামনে কি প্রসিডিউর হবে। যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন আমার কেন জানি মানে একটা ভিতর থেকে একটা ফিলিং আসা শুরু করে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হার্ড ফর আস স্টুডেন্টস টু স্টাডি দ্যাট টাইম। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন বাংলা ব্লকের ছিল চলমান আন্দোলনের মোড় ঘোরানোর দিন। ওই সময়টাতে তো হচ্ছে দেখা গেছে বিকাল 3টা থেকে নর্মালি প্রোগ্রামগুলো শুরু হতো। এই আন্দোলনটা আসলে আন্দোলনের মেইন জায়গা যেটা ছিল যে ন্যায়ের জন্য কথা বলা। শিক্ষার্থীদের কণ্ঠে ওঠে নতুন স্বপ্নের ডাক, বৈষম্যহীন সাম্য ও মানবিক বাংলাদেশ। বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছিল প্রজন্ম জেগেছে, আর চোখ বন্ধ করে সহ্য করা হবে না অন্যায়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়া সহ 6 মামলায় শেখ হাসিনা সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট প্রকাশ করে বিজি প্রেস। জানা যায়, প্লট বরাদ্দের দুর্নীতির 6টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল। আগামী 20 জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে। ওই তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে। গেজেটে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। 2 কোটি টাকা চাঁদা না পেয়ে মব তৈরি করে চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজামুদ্দিনের বিরুদ্ধে। এমনকি ভুক্তভোগী পরিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগও করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত নিজাম সংবাদ সম্মেলন করে বলেছেন, পুরো অভিযোগই বানোয়াট ও সাজানো। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন পড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চাঁদা দাবির প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো এই ভিডিওটির কথা বলা হচ্ছে, কিন্তু অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজামুদ্দিনের দাবি ইস্টার্ন কেবলসে কথোপকথনের ভিডিও এটি। এমন একজন ব্যক্তির জন্য আমি শোকজ খেয়েছি, তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়ামের কর্পোরেটরের একজন কর্মকর্তা। তিনি বিগত 16টি বছর ফেসিবাদ খুনি হাসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন। অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজাম গত 3 জুলাই 2 কোটি টাকা চাঁদা না পেয়ে জাতীয় শ্রমিক লীগের মেঘনা পেট্রোলিয়ামের এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। জামালের স্ত্রী চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগেও এই দাবি করেন। এই ঘটনায় নিজামকে দলের পদ থেকে স্থগিত রেখে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। তবে নিজাম রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন। এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আমাকে পাঠানোর জন্য আমি চ্যালেঞ্জ করলাম, ওই ভদ্র মহিলার প্রতি আমার সম্মান রেখে আমি প্রশ্ন করি, আপনি যদি ভিডিও কোথাও মবের যদি একটা ভিডিও থাকে, আমি বারবার বলতেছি আমাকে দেন, তাহলে আমি নিজামুদ্দিনে আমার সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহানগর কমিটির নেতারা বলছেন, সঠিক তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হচ্ছিল এটা সম্পূর্ণই ভিত্তিহীন একটা অভিযোগ, কারণ যেখানে বাদী করে যেই জামালের স্ত্রীকে দেওয়া হয়েছিল সেই জামালের স্ত্রীর নাম্বারটা আমরা বন্ধ পাচ্ছি। আপনারাও জানেন, মিডিয়া থেকে হয়তো বা আপনারাও ট্রাই করেছেন যে নাম্বারটা তার পাওয়া যাচ্ছে না, তার সাথে কথোপকথন করার সুযোগ হয়নি। আমার মনে হচ্ছে একটা সাজানো নাটক বলে আমি মনে করি। পুলিশ বলছেন বিষয়টি দ্রুতই তদন্ত করে দেখা হবে। অবশ্যই যে কোনো অভিযোগ করলেই তো পুলিশ কমিশনার বরাবর সেটা তদন্ত হয়, তদন্ত করার পরে সেটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে যেই দোষী হোক তার উপযুক্ত শাস্তি চান চট্টগ্রামের মানুষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন এবং সমাজের অভাব দূর করা সম্ভব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবাকে দরিদ্রদের সহায়তার একটি উপায় হিসেবে দেখে বাংলাদেশ। তবে বলেন, সামাজিক ব্যবসা হলো এই সহায়তা পরিচালনার একটি ভালো উপায়।
মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো 3 জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, গত 10 মাসে দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, ইসি ও রাজনৈতিক দলগুলোর উপরও নির্ভর করে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে এবার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমেরিকা পার্টি নামে দল গঠনের কথা জানান তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান অর্থদাতার হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা, যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প বা হোয়াইট হাউস। নানান তর্ক বিতর্কের মধ্যে সদ্য আইনে পরিণত হয় ট্রাম্পের বিগ বিউটিফুল কর বিল, যা নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সমালোচনা শুরু হয় আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। এ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান অর্থদাতা, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিগ বিউটিফুল কর বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া বানাবে বলে সতর্ক করেন তিনি, যা নিয়ে ট্রাম্পের সঙ্গে বিরোধ তৈরি হয় মাস্কের। এরপর ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপও চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ইলন মাস্ক। মাস্ক তার নতুন দলকে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দ্বিদলীয় ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তবে দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কিনা তা জানা যায়নি। কে এর নেতৃত্ব দেবেন বা এটি কি রূপ নেবে সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি ইলন মাস্ক। তবে বিশ্বের শীর্ষ ধনীর এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প বা হোয়াইট হাউস। আফরিন মৌ, নিউজ 24। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দল রাতেই ঢাকা ফিরছে। তাদের সংবর্ধনা দিতে রাজধানীর হাতিরঝিলে মঞ্চ প্রস্তুত করছে বাফুফে। সেখানে আছেন সহকর্মী তাহমিদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাহমিদ, নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফের আয়োজন সম্পর্কে জানাবেন আমাদের। যে টিপু, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি এখন আছি রাজধানীর হাতিরঝিলে, যেখানে আপনারা জানেন যে আজকে সন্ধ্যা 7টার সময় বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা 1:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবং আমার ঠিক পেছন পাশেই কিন্তু বাফুফের পক্ষ থেকে একটি ঐতিহাসিক অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এটাই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের নারী ফুটবল দলে কিন্তু এবার অভাবনীয় সাফল্য করেছে এশিয়ান কোয়ালিফায়ারে, এবং সেই সাফল্যের কারণেই কিন্তু তারা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এবং আপনাদেরকে একটি খুশির খবর জানাতে চাই যে এশিয়ান কাপে যদি তারা মূল পর্বে যদি তারা টপ 7-এর ভিতরে থাকতে পারে, তাহলে তারা কিন্তু বিশ্বকাপের মূল পর্বে কিন্তু তারা খেলার কিন্তু সুযোগ রয়েছে। এর ফলে কিন্তু বাংলাদেশে যারা দর্শক রয়েছে তারা কিন্তু খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত যে বাংলাদেশের নারী দল যে বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরছে, এতে করে তারা খুবই আনন্দিত। এবং বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমার কালকে ভুটানে যাওয়ার কথা রয়েছে। এর ফলে কিন্তু তারা তড়িঘড়ি করে কিন্তু এই আয়োজন করেছে। জি, এই ছিল আমার কাছে থাকা এখানকার হাতিরঝিলের সর্বশেষ। তাহমিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাহমিদ। আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ।